হাই এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি কথা বলবো যে 2026-এ কার অস্ট্রেলিয়া আসা উচিত আর কার অস্ট্রেলিয়া আসা উচিত না। আপনারা প্রবলি রিসেন্টলি দেখতেছেন যে অনেক স্টুডেন্ট ভিসা রিজেক্ট হচ্ছে অস্ট্রেলিয়ার, অ্যান্ড অস্ট্রেলিয়া বাংলাদেশকে লেভেল 3 কান্ট্রি হিসেবে ফেলা দিচ্ছে। তার মানে আরো অনেক স্টুডেন্ট ভিসা রিজেক্ট হবেই। সো এখন কার অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করা উচিত, কার করা উচিত না, এটা নিয়ে আমি একটা ডিটেল ডিসকাশন করার চেষ্টা করবো। আপনার অস্ট্রেলিয়ায় যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান, দুইটা প্রাইমারি জিনিস আপনার ঠিক থাকতে হবে। প্রথম হচ্ছে গ্যাপ, উইচ ইজ যে কোনো টাইপের গ্যাপ। তো আপনি যদি এইচএসসির পরে যেন আপনার কোনো আহামরি গ্যাপ না থাকে, আপনি যদি ব্যাচেলার্স করে থাকেন ব্যাচেলার্সের পরে যদি কোনো গ্যাপ না থাকে। যদি গ্যাপ থাকে, মানে কোনো পড়াশোনার মাঝখানে গ্যাপ, তাহলে একটা প্রপার এক্সপ্লেনেশন। যেমন আপনার যদি এইচএসসির পরে 2-3 বছর গ্যাপ থাকে, অনেস্টলি এটার প্রপার এক্সপ্লেনেশন দেওয়া অনেক প্যারা হয়ে যায় যে আপনি কি বলবেন, যে আপনি কেন 2-3 বছর মানে কেন বসেছিলেন। আপনার অনেক স্ট্রং রিজন দেওয়া লাগবে, যেমন মেডিকেল, আপনার কোনো মেডিকেল সমস্যা হয়েছে, আপনার ফ্যামিলি কোনো মেডিকেল সমস্যা হয়েছে, ফ্যামিলি কারো আপনি টেক কেয়ার করতে হয়েছে। বাট আপনি যদি ব্যাচেলার্স করে থাকেন, এরপর আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতেছেন, তখন আপনার গ্যাপ এক্সপ্লেনেশন বেস্ট হবে যে চাকরি, যে আমি এতদিন চাকরি করছি। অ্যান্ড এটার কোনো ফেক ডকুমেন্টস না দিয়ে অরিজিনাল ডকুমেন্টস আমরা দিতে হবে। আপনার অ্যাকচুয়াল একটা চাকরি করতে হবে, অ্যান্ড ওটার ডকুমেন্টস আমরা দিতে হবে। সো এটা যদি আপনি পারেন, তাহলে আই থিঙ্ক ইউ শুড অ্যাপ্লাই ফর অস্ট্রেলিয়া, যদি আপনার প্রপার গ্যাপ এক্সপ্লেনেশন থাকে। যদি আপনার গ্যাপ এক্সপ্লেনেশন না থাকে, তাহলে ভেরি হাই চান্স ভিসা রিজেক্ট হবে। সো তখন আপনার কিছু একটা ব্যবস্থা করতে হবে। যেমন ফর এক্সাম্পল, আপনি এইচএসসি শেষ করছেন বা A-level শেষ করছেন, এরপর আপনার অনেক গ্যাপ। এখন আপনি যদি অস্ট্রেলিয়া ডিরেক্ট অ্যাপ্লাই করতে চান, আপনার রিজেকশন চান্স অনেক হাই থাকে। তখন আমি সাজেস্ট করবো যে আপনি বাংলাদেশে কোথাও ব্যাচেলার করেন, তারপর আপনি মাস্টার্সের জন্য অস্ট্রেলিয়া আসেন। বিকজ আপনি যদি এইচএসসি পর একটা গ্যাপ নিয়ে অ্যাপ্লাই করেন, ভেরি হাই চান্স আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে। এরপরে আরেকটা জিনিস হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার প্রপারলি দেখাইতে হবে যে আপনার যে স্পন্সর, আপনার আব্বু হতে পারে, আপনার আম্মু হতে পারে, তার কাছে আপনার 1 বছর লিভিং কস্ট প্লাস আপনার 1 বছর টিউশন ফিস তার ব্যাংকে আছে, এটা দেখাইতে হবে। অ্যান্ড এটার প্রপার সোর্স দেখাইতেই হবে। এটা কোথেকে আসছে, আপনি আউট অফ নলেজ দেখাইতে পারবেন না যে ধাপ করে চলে আসছে। আপনার দেখাতে হবে যে আচ্ছা, আমার এই ব্যবসা ছিল, এখান থেকে আমি টাকা জমাইছি, আমার এই চাকরি ছিল, এখান থেকে টাকা জমাইছি, বাট আমার এখানে 5 তলা 6 তলা বাড়ি আছে, ওখান থেকে ভাড়া আসে, আমি ওই ভাড়া জমাইছি। আমার এখানে একটা জমি ছিল, আমি ওই জমি বেচছি, ওই জমি বেচে আমি এখানে আমার ছেলেকে বা মেয়েকে বাইরে পাঠাচ্ছি। সো এটার মানে জেনুইন প্রুফ সহ আপনার দেখাইতে হবে। যদি আপনার কাছে এটা জেনুইন প্রুফ না থাকে, তখন আমার মনে হয় ভেরি রিস্কি এখন অস্ট্রেলিয়া। অনেকেই আছে যারা অন্যদের থেকে টাকা ধার নিয়ে আসে, এটা ওটা দেখায়। হ্যাঁ, এটা আগে অনেক চলছে, এরকম করে কোটি মানুষ অস্ট্রেলিয়া আসছে, বাট রাইট নাও এটা করাটা অনেক রিস্কি। এটা করাটা অনেক রিস্কি। মেবি ফিউচার আবার ইজি হয়ে যাবে। অনেকে এরকম টাকা পয়সা দেখায়। টু বি অনেস্ট, এটা কখনোই অ্যালাউড না, এটা পুরোটা ইলিগাল। বাট এখন ওরা যেহেতু অনেক স্ট্রিক্ট, অনেক স্ক্রুটিনি দিয়ে দেখতেছে, এখন there's a higher chance ওরা বুঝে যাবে যে আপনি চাওয়া মারতেছেন বা আপনি অন্য কারো থেকে জাস্ট লোনের টাকা আনছেন, এটা আপনার টাকা না। সো দ্যাটস হোয়াট আই এম সেইং। সো আপনি যদি ব্যাংক স্টেটমেন্ট ঠিক থাকে, তখন আপনি অ্যাপ্লাই করা উচিত। যদি আপনার মনে হয় যে না, ব্যাংক স্টেটমেন্ট ঠিক নাই, আমার কাছে তো টাকা নাই, আমার লোনের টাকা দেখাইতে হবে, তাহলে এই মুহূর্তে অস্ট্রেলিয়া ইজ আ ভেরি রিস্কি অপশন। আপনার যদি একবার একটা স্টুডেন্ট ভিসা রিজেকশন থাকে, এটা অস্ট্রেলিয়া বা যে কোনো দেশেই, এটা অনেক বড় একটা ব্যাড বাস হয়ে যায় যখন আপনি অন্য জায়গার অন্য দেশের স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন। আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট ঠিক না থাকে, আমি বলবো রাইট নাও অস্ট্রেলিয়া ইজ আ রিস্ক জোন, আপনার অ্যাপ্লাই করা উচিত না। এরপরে আরেকটা জিনিস যেটা আপনার মেক শিওর করতে হবে, যে আপনার আইএলটিএস এ ইউ নিড টু হ্যাভ আ গুড স্কোর। আপনার যত হাই স্কোর তত ভালো। তো আইএলটিএস এর জন্য আপনার মিনিমাম 6 লাগবে, নো ব্যান্ড লেস দেন 5.5 ফর ব্যাচেলার্স। ফর মাস্টার্স আইএলটিএস হইতে হবে আপনার আই থিঙ্ক 6.5, নো ব্যান্ড লেস দেন 6। অ্যান্ড যদি পিটি দেন, এগুলোর ইকুইভ্যালেন্ট। আমি এক্স্যাক্টলি পিটির খেয়াল না কত স্কোর, বাট আইএলটিএস এর এগুলো ইকুইভ্যালেন্ট হইতে হবে। এখন আগে অনেকে দেখা যেত যে ইএপি বা ডিপ্লোমা দিয়ে আইএলটিএসটা কভার আপ করে ফেলছে, আইএলটিএস এ পাইছে অ্যাকচুয়ালি 5, বাট ইএপি ঢুকাই দিয়েছে, এর জন্য হয়ে গেছে। ওইটা এখন করাটা আমার মনে হয় অনেক রিস্কি, কারণ এজ আই সেড অনেক বেশি স্ট্রিক্টলি ওরা এখন স্টুডেন্ট ভিসাটা দেখতেছে। তো আপনি যদি এখন ওইটা করেন, ইট উইল বিকাম ভেরি টাফ ফর ইউ। আপনার ভিসা রিজেক্ট হওয়ার চান্সেস অনেক বেশি হাই থাকে। এখন আরেকটা জিনিস যেটা ইউ হ্যাভ টু এনশিওর ইজ যে আপনি যেই সাবজেক্ট পড়তে যাইতে চাচ্ছেন, ওইটার সাথে যেন আপনার প্রিভিয়াস পড়াশোনার মিল থাকে। আপনার যদি এইচএসসি তে সায়েন্স থাকে, তখন আপনি ইউনিভার্সিটিতে কোনো সায়েন্স সাবজেক্ট নিতে পারতেছেন। বাট এমন যদি হয় যে আপনার এইচএসসি তে ছিল কমার্স, বাট আপনি এখন ইউনিভার্সিটিতে কোনো একটা সায়েন্স সাবজেক্টে অ্যাপ্লাই করতেছেন, তখন ভেরি হাই চান্স অফ ইউর ভিসা বিং রিজেক্টেড। সো এটা আপনার মাথায় রাখতেই হবে, যাই হোক না কেন, যে সাবজেক্টের সাথে মিল থাকবে। তারপর ধরেন আপনি ব্যাচেলার্স করছেন, লেটস সে বিবিএ তে আপনি ব্যাচেলার্স করছেন, বাট এখানে এসে যদি আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছেন বা নার্সিং পড়তে চাচ্ছেন বা মেডিকেল পড়তে চাচ্ছেন, এগুলো হবে না, দিবে না। তখন ভেরি হাই চান্স আপনার ভিসা রিজেক্ট করে দিবে। তো পাস্ট সাবজেক্টের সাথে যে সাবজেক্ট আপনি পড়তে চাচ্ছেন, ওটার রিলেভেন্স থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। নট অনলি দ্যাট, আপনি যখন প্রপারলি এসওপি লিখবেন, এসওপিতে আপনার বুঝাইতে হবে যে আপনি কেন এই সাবজেক্ট চুজ করতেছেন, আপনি কেন এই সাবজেক্ট পড়তেছেন। অ্যান্ড আপনার এক্স্যাক্ট একদম মানে খালি বললে হবে না যে আমার সাবজেক্ট ভালো লাগে, আপনার এক্স্যাক্ট ডিটেলে বলতে হবে যে আচ্ছা, এই সাবজেক্ট পড়তেছি কারণ আমি বাংলাদেশে ফেরত এসে এই সাবজেক্টে কাজ করতে চাই। এই সাবজেক্টে ধরেন স্যালারি অনেক হাই, আমার স্টার্টিং স্যালারি হবে 70,000 টাকা, উইচ ইজ ভেরি হাই, আমার অনেক ভালো লাগে। এই সাবজেক্টের ডিম্যান্ড অনেক বেশি বাংলাদেশে, জব অপরচুনিটি অনেক বেশি, এরকম ইন ডিটেইল আপনার এসওপিতে লিখতে হবে। তো আপনার যদি প্রিভিয়াস সাবজেক্টের সাথে মিল না থাকে, আপনি এসওপিতে ঠিকঠাক মতো লিখতে পারবেন না। সো অ্যান্ড দ্যাট ব্রিংস মি
মি টু মাই সেকেন্ড পয়েন্ট, আপনার এসওপিতে ঠিকঠাক মতো সবকিছু লিখতে পারতে জানতে হবে, তখনই আপনার ভিসা অ্যাপ্লাই করা উচিত। আর আপনি কখন পারবেন এসওপিতে সব ঠিকঠাক মতো লিখতে? যখন আপনার সবকিছু জেনুইন আছে, সবকিছুর সাথে একটা লিঙ্ক আছে, সবকিছু আপনি এক্সপ্লেইন করতে পারছেন প্রপারলি। আপনি যদি ধরেন অন্য কারো থেকে টাকা ধার নিয়ে আসেন, আপনি এটা ঠিকমতো এক্সপ্লেন করতে পারবেন না এসওপিতে। আপনি যদি ধরেন কমার্স পড়ে এখন আপনি নার্সিং পড়তে যাচ্ছেন, ওটা আপনি ঠিকমতো এক্সপ্লেন করতে পারবেন না। সো এটার কারণে আপনার এসওপি প্রপারলি লিখতে পারাটা ইজ বেসিক্যালি কানেক্টেড টু দ্য প্রিভিয়াস স্টেপস আই জাস্ট মেনশন। সো আপনার এসওপিটা ঠিকঠাক মতো লিখতেই হবে। অ্যান্ড এরপর যদি আপনি মাস্টার্সের জন্য আসতে চান, তখন আপনার এতদিন ধরেন ফর এক্সাম্পল আপনার একটা গ্যাপ ছিল, আপনি ব্যাচেলর শেষ করছেন 5 বছর আগে, 3 বছর আগে, 4 বছর আগে, এতদিন কি করছেন ওইটা আপনার দেখাইতে হবে। অ্যান্ড ইট ইজ দ্য সেফেস্ট যদি আপনি দেখাইতে পারেন যে আপনি চাকরি করছেন এই 3-4 বছর বা 5 বছর 6 বছর। লাস্ট যখন আপনি ব্যাচেলর শেষ করছেন, এরপরে আপনি চাকরি করছেন অ্যান্ড এখন আপনি মাস্টার্স যাইতে চাচ্ছেন, তো এটা আমার দেখাইতেই হবে। অ্যান্ড অনেকে আছে আগে ভুয়া ডকুমেন্ট জানতো যে আমি কাজ করছি, এগুলো ফেক, আমি অ্যাকচুয়ালি করি না, ফেক ডকুমেন্ট জানতো। সো ওই জিনিসগুলি আপনার মাথায় রাখতে হবে যে ফেক ডকুমেন্ট আনা যাবে না। এটা আগে মানুষ করছে, এখন এগুলিতে ধরা খাওয়ার চান্সেস অনেক হাই। আপনার জব সার্টিফিকেট, জবের পে স্লিপ, জবে আপনার বস থেকে রেকমেন্ডেশন লেটার, আরো কি কি যেন ডকুমেন্টস আপনার জব রিলেটেড সব দেখা যাবে, সব জেনুইন হতে হবে। আপনি যদি এমন সিচুয়েশনে থাকেন যে আপনার ফেক বানাইতে হতেছে, তাহলে আই উড স্ট্রংলি সাজেস্ট ইউ টু নট অ্যাপ্লাই ফর অস্ট্রেলিয়া রাইট নাও, কারণ এখন অনেক রিস্কি অবস্থা অস্ট্রেলিয়া। যদি আপনি পরে আসতে চান ঠিক আছে, যখন অস্ট্রেলিয়া একটু কম স্ট্রিক্ট হয়ে যাবে, আপনি যদি অন্য দেশে যাইতে চান তাও ঠিক আছে, যাইতে পারেন, বাট অস্ট্রেলিয়ার জন্য এটা আপনাকে অনেক বড় একটা ডেঞ্জার জোনে ফেলা যায়। এই তো দিস ওয়াজ অল ফর টুডেজ ভিডিও। আপনার যদি ভিডিও পছন্দ হয়ে থাকে দেন প্লিজ ডু লিভ আ লাইক এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।